1876 খ্রিস্টাব্দে ভারতে ভাইসরয় হিসাবে আসে লিটন। তার পুরো নাম এডওয়ার্ড রবার্ট বুলিয়ার লিটন। ভাইসরয় হিসাবে ভারতে তার সময়কাল 1876 থেকে 1880। এই সময়ের ভেতরে ভারতে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে সেইগুলো হলো 1876 থেকে 78 দক্ষিণ ভারত আর মধ্য ভারত জুড়ে বিশাল পরিমাণে খরা বা ফ্যামাইন। 1877 খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া দিল্লি দরবার। এরপর 1878 খ্রিস্টাব্দে গিয়ে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট। তারপর 1879 খ্রিস্টাব্দে গিয়ে আফগানিস্তানের সাথে সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার। এবার এইগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আসি। প্রথমেই আসি 1876 খ্রিস্টাব্দের ভারত জুড়ে হওয়া বিশাল ফ্যামাইন বা খরার ব্যাপারে। বর্তমানে আমরা প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এল নিনো আর লা নিনার ব্যাপারটা তো জানি। সেই রকমই এল নিনোর প্রভাবে দক্ষিণ ভারত আর মধ্য ভারতের এই পুরো জায়গা 1876 খ্রিস্টাব্দে বিশাল পরিমাণে খরার সম্মুখীন হয়। আর এর প্রভাব সব থেকে বেশি পড়ে মাদ্রাস, মাইসুর, হায়দ্রাবাদ, বোম্বে, সেন্ট্রাল ইন্ডিয়ার এই পোর্শন, পাঞ্জাব, এই সমস্ত এরিয়াতে। এই খরার ফলে আনুমানিক 50 থেকে 80 লক্ষ মতো মানুষ মারা যায়। এবং 1876 থেকে 78 এই 2 বছর ধরে এই খরার প্রভাবটা প্রবল ছিল। পরবর্তীতে একটা সার্ভেতে গিয়ে দেখা যায় যে এই খরার ফলে ভারতের প্রায় 6 থেকে 6.5 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়। এবার এইরকম খরার প্রভাব এর আগে 1872-73 সালে বিহারের এই এরিয়াতে দেখা যায়। তখন ভারতের ভাইসরয় ছিল নর্থ ব্রুক, আর সেই সময় বাংলার এই এরিয়াতে লেফটেন্যান্ট গভর্নর ছিল স্যার রিচার্ড টেম্পল। বিহারের এই এরিয়ার অবস্থা ঠিকঠাক করার জন্য নর্থ ব্রুক এই রিচার্ড টেম্পলকেই ওই পরিস্থিতি সামলানোর কথা বলে। বাংলার ওই লেফটেন্যান্ট গভর্নর টেম্পল কোন রকমে এই পরিস্থিতি সামাল দেয় আর খাদ্যের যোগান দেওয়ার জন্য এপাশে এই যে বার্মা এরিয়া, এই বার্মা এরিয়া থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য বাংলার এই এরিয়াতে ইম্পোর্ট করায়। এখন টেম্পল কোন রকমে এই পরিস্থিতি তো সামাল দিয়ে দেয়, কিন্তু ভবিষ্যতে এইরকম আবার সিচুয়েশন তৈরি হলে কি করা যায় সেসব নিয়ে কিছু রেকমেন্ডেশন তখনকার ভাইসরয় নর্থ ব্রুককে দিয়েছিলেন। কেমন রেকমেন্ডেশন? টেম্পল বলেছিলেন যে ভবিষ্যতে যদি এইরকম আবার খরার পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ভারত থেকে যে জিনিসপত্র বিদেশে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টের পরিমাণ কমিয়ে দিতে হবে। গভর্নমেন্ট বা সরকারকে মানুষের জন্য সাহায্য করতে হবে। অর্থ বা অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র অনুদান হিসেবে দিতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট এইড দিতে হবে। এছাড়া যারা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার কাজে যুক্ত থাকবে সঠিক উপায়ে এবং সৎ হয়ে তাদের কাজ করতে হবে। দেশে এই রকম টাইপের পরিস্থিতি তৈরি হলে সরকারের দিক থেকে অনেক অর্থ বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র অনুদান হিসেবে আসে। সেই সমস্ত জিনিসপত্র মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। সেই সমস্ত জিনিসে দুর্নীতি করলে চলবে না। এই সমস্ত কিছু রেকমেন্ডেশন টেম্পল নর্থ ব্রুককে দিয়েছিল। এখন টেম্পল এই সমস্ত রেকমেন্ডেশনের কথা বললেও এইখানের এই পরিস্থিতি মোকাবেলা করার সময় এই বেঙ্গল প্রভিন্সে যে সমস্ত ব্যক্তিরা নিয়োগ ছিল তারা হয়তো টেম্পলের ওই মনোভাবকে অস্বীকার করত। কারণ এই যে বার্মা থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য বিহারের উদ্দেশ্যে আনা হয়েছিল তার অনেকাংশই মানুষের ভেতর পৌঁছায়নি। পরবর্তী সময়ে গিয়ে একটা রিপোর্টে দেখা যায় যে এই মায়ানমার বা বার্মা এরিয়া থেকে যত খাদ্যশস্য আনা হয়েছিল তার থেকে প্রায় 1 লক্ষ টন খাদ্যশস্য সরকারের ঘরে থেকে গিয়েছিল। তো যাই হোক 1872-73 সালের বিহারের এই খরার ঘটনা বা খরার পরিস্থিতি কোন রকমে কাটে। এরপর 1876 থেকে 78 এই যে এই এরিয়াতে বিশাল খরার প্রভাব পড়ে, এই খরার প্রভাব কাটানোর জন্য লিটন অল্প কিছু পদক্ষেপ নেয়। আর এই সমস্ত পদক্ষেপ ওই যে টেম্পল নর্থ ব্রুককে কিছু রেকমেন্ডেশন দিয়েছিল ওই সমস্ত রেকমেন্ডেশনের উপর বেস করে করা। এই সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি ছিল সেখানে যে সমস্ত ওয়ার্কার বা লেবাররা কাজ করত লিটন ওই সমস্ত ওয়ার্কারদের কাজের ওপর কিছুটা ছাড় দেয়। এছাড়া লিটন এই দুরবস্থার সময় আরেকটা কাজ যেটা করে সেটা হলো চ্যারিটি তৈরি করে। বর্তমানে যেরকম পিএম কেয়ার ফান্ড রয়েছে তৎকালীন সময়ে লিটন একটা চ্যারিটি তৈরি করে এবং ওই চ্যারিটিতে লিটন সরকারের থেকে অর্থ অনুদান হিসেবে দেওয়া হয় এবং ভারতের মানুষজনকেও বলা হয় যে তারা যাতে এই চ্যারিটিতে ডোনেশন দেয়। এবার এই চ্যারিটিতে কালেক্ট হওয়া যে অর্থ এই অর্থটাকেই এই এরিয়াতে মানুষের সাহায্যের জন্য অনুদান হিসেবে দেওয়া হয়। এগুলো ছাড়া আর তেমন কোনো বড় কাজ এই ফ্যামাইন নিয়ে লিটনের দ্বারা হয়নি। তবে লিটন এই সময় দুটো কাজ এরকম করে যার জন্য তাকে সব থেকে বেশি নিন্দা করা হয়। একটা হলো এই সময় ব্রিটেনে হওয়া গমের এক্সপোর্ট। ভারত থেকে বিভিন্ন জিনিসপত্রই ব্রিটেনের মার্কেটে এক্সপোর্ট হয়, তার ভেতর প্রধান খাদ্যশস্য হিসাবে গম যায়। এবার এই রকম খরার পরিস্থিতিতে ওই গম ভারতে না রেখে প্রচুর পরিমাণে গম ব্রিটেনে এক্সপোর্ট করা হয়, প্রায় 32 লক্ষ টন গম এক্সপোর্ট হয়। এছাড়া লিটনের সব থেকে বেশি নিন্দা হয় যে ঘটনার জন্য সেটা হলো এই খরার পরিস্থিতিতে থাকাকালীন দিল্লিতে বিশাল বড় এক দরবারের আয়োজন যেটাকে বলা হয় দিল্লি দরবার। এই দিল্লি দরবার সম্পর্কে আমরা একটুখানি পরে আসি। তো 1876 থেকে 78 ভারতের এই এরিয়াতে খরার ব্যাপক প্রভাব পড়ে। এখন এই খরার পেছনে ঠিক কি কারণ ছিল এবং
ভবিষ্যতে যদি এইরকম বিরাট আকারের খরার পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে, এই সমস্ত জিনিস বিবেচনা করার জন্য 1880 খ্রিস্টাব্দে লিটন একটা কমিশন তৈরি করায়। এটাকেই বলা হয় ফেমাইন কমিশন। এই কমিশনের হেড ছিল রিচার্ড স্টার্কি। স্টার্কি এই ফেমাইন নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিছু রেকমেন্ডেশন দেয়। এই রেকমেন্ডেশনে বলা হয় যে ভারতের যে ইরিগেশন সিস্টেম বা জলসেচ ব্যবস্থা আছে সেটাকে আরো উন্নত করতে হবে। খরা বা অন্য কোনো দুর্ভিক্ষ দেখা দিলে মানুষজন যে কাজের ভেতর রয়েছে সেই কাজ থেকে তাকে ছাড় দিতে হবে। খরা, বন্যা বা অন্য কোনো দুর্ভিক্ষের ফলে ভারতের ভেতর যে যে জায়গাতে তার প্রভাব পড়বে সেই সমস্ত জায়গাতে ট্যাক্সের পরিমাণ একদম কমিয়ে দিতে হবে। সম্ভব হলে সেই সমস্ত জায়গার ট্যাক্স মাফ করে দিতে হবে। এর পাশাপাশি যে সমস্ত এরিয়াতে প্রভাব পড়ছে সেই সমস্ত এরিয়ায় সরকারি অনুদান দিতে হবে। এছাড়া এই সমস্ত পরিস্থিতি মোকাবেলায় যাতায়াত যাতে আরো দ্রুত হয় তার জন্য রেলওয়ে বা অন্যান্য যাতায়াত ব্যবস্থা এগুলোকে আরো উন্নত করতে হবে। এইরকম কিছু রেকমেন্ডেশন ফেমাইন কমিশন তৎকালীন ভাইসরয় লিটনকে দিয়েছিল। এরপর এই সমস্ত রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে পরবর্তীতে 1883 খ্রিস্টাব্দে গিয়ে রিপনের সময় ফেমাইন কোড তৈরি হয়। তো ফেমাইন কোড তৈরি হয় 1883 খ্রিস্টাব্দে। এবার এই ফেমাইন কোডটা কি? ফেমাইন কোড একটা ডকুমেন্ট বা একটা আইন বা অ্যাক্ট যেটাতে লেখা রয়েছে যে পরবর্তীতে যদি খরা, বন্যা বা অন্য কোনো দুর্ভিক্ষ ভারতে দেখা যায় সেক্ষেত্রে সরকার বা অন্য কোনো ইনস্টিটিউট কখন কি কাজ করবে। তো যাই হোক, এই খরার পরিস্থিতিটা গেল। এরপরে আসি 1877 খ্রিস্টাব্দের দিল্লি দরবার নিয়ে। এর আগে 1858 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বলা হয়েছিল যে ভারতের শাসনভার এখন থেকে ব্রিটেনের মহারানীর হাতে থাকলো। তার মানে 1858 খ্রিস্টাব্দের ওই আইন অনুযায়ী ভারত শুধুমাত্র শাসন করার ক্ষমতা ছিল মহারানীর হাতে। এরপর 1876 খ্রিস্টাব্দে গিয়ে ব্রিটেন পার্লামেন্টে আরো একটা আইন পাস হয়, রয়্যাল টাইটেলস অ্যাক্ট। 1876 খ্রিস্টাব্দের 27 এপ্রিল এই আইনটা পাস হয়। কোথায়? ব্রিটেন পার্লামেন্টে। এই আইনে বলা হয় যে মহারানীর হাতে এখন থেকে শুধুমাত্র ভারতের শাসন থাকবে না, পুরো ভারতটাই মহারানীর হাতে থাকবে। তখন মহারানী ছিল ভিক্টোরিয়া। বলা হয় যে ভিক্টোরিয়া যেমন ব্রিটেনের মহারানী, এখন থেকে এর সাথে সাথে ভিক্টোরিয়া ভারতেরও মহারানী, অর্থাৎ ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া এই উপাধি দেওয়া হয়। উর্দুতে এর অর্থ হলো কেসারে হিন্দ। এবার এই ঘটনার কথা ভারতের মানুষজনকে জানানোর জন্য দিল্লিতে একটা বিশাল দরবারের আয়োজন করা হয়। এটাকেই বলা হয় দিল্লি দরবার। এবং এই দরবারের আয়োজনটা করা হয় পরের বছর 1877 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এই সময় ভারতের ভাইসরয় রয়েছে লিটন। লিটন এই দরবার আয়োজনের দায়িত্ব দেয় থ্রনটনকে। এর পুরো নাম থমাস হেনরি থ্রনটন। এই দরবারে দেশ বিদেশ থেকে প্রচুর সম্ভ্রান্ত লোকজনদেরকে ইনভাইট করা হয়। ভারতের অলমোস্ট সমস্ত রাজা, জমিদার, সামন্ত এদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং সব মিলিয়ে প্রায় 70,000 মতো লোক ওই দরবারে উপস্থিত ছিল। এখন এই দরবারে দাঁড়িয়ে লিটন ঘোষণা করে যে এখন থেকে ভারতের প্রধান হলো মহারানী ভিক্টোরিয়া। এই উপলক্ষে ওই যে সমস্ত জমিদার, রাজা বা সামন্তরা সেখানে ইনভাইট ছিল তাদেরকে প্রচুর নামি দামি গিফট বা উপহার দেওয়া হয়। এখন ভারতে এই খরার পরিস্থিতি চলাকালীন দিল্লিতে এই বিশাল আয়োজন করার জন্যই লিটনকে প্রচুর পরিমাণে নিন্দা করা হয়। তো যাই হোক, এই ফেমাইন আর দিল্লি দরবারের ব্যাপারটা গেল। এবার এই যে একটা দুর্ভিক্ষের সময় গিয়ে দিল্লিতে দরবার হয়েছিল, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরো ভারত জুড়েই বিভিন্ন রকম আন্দোলন বা প্রতিবাদ সভা হতে থাকে। এগুলোকে দমন করার জন্য 1878 খ্রিস্টাব্দে গিয়ে লিটন দুটো আইন নিয়ে আসে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট। এবার 1878 খ্রিস্টাব্দের এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট এই দুটো নিয়ে আমরা অলরেডি এর আগের এই ভিডিওতে ডিসকাস করেছি, সেটা দেখতে পারো। এরপর 1879 খ্রিস্টাব্দে গিয়ে লিটনের সময় আফগানিস্তানের সাথে সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার হয়। এবার তৎকালীন সময়ে ভারতের ওপর রাশিয়ার আক্রমণের একটা সম্ভাবনা ছিল। এই সম্ভাবনা কাটানোর জন্য এর আগে মায়োর সময় 1871 খ্রিস্টাব্দে আফগানিস্তানের রাজা শের আলী খানের সাথে মায়োর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এখন লিটনের সময়ে গিয়ে 1879 খ্রিস্টাব্দে লিটন মনস্থির করে যে আফগানিস্তানের ওই এরিয়াটা ব্রিটিশ সাম্রাজ্যের এরিয়ার ভেতরে নিয়ে নেবে। অন্যদিকে আফগানিস্তানের ওই পাশে রাশিয়ার এরিয়া ছিল। এখন ভারত আক্রমণের জন্য রাশিয়াও চাইতো আফগানিস্তানকে তার নিজের আন্ডারে নিয়ে নিতে। এই অবস্থায় লিটন আফগানিস্তানকে নিজের আন্ডারে নিয়ে নেওয়ার জন্য ওই আফগানিস্তানের শের আলী খান এর দরবারে ব্রিটিশ একজন প্রতিনিধি পাঠায় একটা চুক্তিপত্র নিয়ে। সেখানে শের আলী খান লিটনের ওই প্রস্তাবটাকে নাকচ করে দেয়, মানে রিফিউজ করে দেয়। অন্যদিকে রাশিয়ার সাথে জুড়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতে থাকে। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে লিটন আফগানিস্তানের ওপর ওই 1879 খ্রিস্টাব্দে আক্রমণ করে এবং যুদ্ধ হয় সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার। যদিও এই যুদ্ধটা খুব বেশি দিন কন্টিনিউ হয়নি, ট্রিটি অফ গান্ডামাকের মাধ্যমে এই যুদ্ধটার সমাপ্তি ঘটে। এই ট্রিটিতে বলা হয় যে আফগানিস্তান নিজের মতো করেই শাসন করবে, কিন্তু বিদেশি কোনো ব্যাপার মানে ফরেন কোনো অ্যাফেয়ার্সে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য
ব্রিটিশ সরকারের কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে। ইনডাইরেক্টলি ওই চুক্তিতে বলা ছিল যে আফগানিস্তানের ফরেন পলিসি ব্রিটিশ সরকার দ্বারা নিয়ন্ত্রণ হবে। এছাড়া ওই সন্ধি বা ওই ট্রিটিতে আরো একটা পয়েন্ট বলা ছিল যে এখন থেকে আফগানিস্তানের যে রাজদরবার সেখানে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য ওই দরবারে ব্রিটিশ কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিটনের সময় ভারতে ঘটে। এছাড়াও ভারতীয়দের একটু দাবি রাখার জন্য লিটন একটা কাজ করে। এর আগের 1853 খ্রিস্টাব্দের চার্টার আইন বা সনদ আইনে বলা হয়েছিল যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় এখন থেকে ভারতীয়রাও বসতে পারবে, তবে এই পরীক্ষা দেওয়ার জন্য ম্যাক্সিমাম এজ হলো 21 বছর। 1880 খ্রিস্টাব্দে লিটন একটা অর্ডার বার করে বলে যে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যারা পরীক্ষায় বসবে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজের যে কন্ডিশন সেটাকে কমিয়ে দেওয়া হলো, 19 বছর করা হলো। এর মানে 19 বছরের বেশি কোনো ব্যক্তি বা কোনো ছেলে মেয়ে ওই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় বসতে পারবে না। এই বিষয়টা নিয়ে অনেক ইতিহাসবিদ একটা ধারণা দেয়। সেটা হলো 1853 খ্রিস্টাব্দে যখন চার্টার আইনে বলা হয় যে ভারতীয়রাও এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এক্সামে বসতে পারবে এবং সেই হিসাবে তাদের ম্যাক্সিমাম এজ 21 বছর করা হলো, তখন ব্রিটিশ সরকার হয়তো ভেবেছিল যে এত কম বয়সে ভারত থেকে কেউই এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করতে পারবে না। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে দেখা যায় যে 1863 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুর এই আইসিএস এর পরীক্ষায় পাশ করে নেয়। এরপর 1869 খ্রিস্টাব্দে গিয়ে ভারত থেকে আরো 3 জন এই আইসিএস পরীক্ষায় পাশ করে যায়, রমেশ দত্ত, বিহারীলাল গুপ্ত আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ধরা হয় যে এই সময় থেকে ভারতের যে ভাইসরয় তারা আশঙ্কায় ছিলেন যে পরবর্তীতে ভারত থেকে আরো প্রচুর ছেলে মেয়ে আইসিএস পরীক্ষায় পাশ করে যাবে, ফলে তাদেরকে যাতে সেখান থেকে আটকানো যায় এই জন্য 1876 খ্রিস্টাব্দে লিটন এই আইসিএস পরীক্ষায় ম্যাক্সিমাম এজ 21 থেকে 19 বছরে নামিয়ে দেয়। এর পাশাপাশি 1879 খ্রিস্টাব্দে লিটন ভারতে নতুন একটা সিভিল সার্ভিস তৈরি করার কথা ভেবেছিলেন, স্ট্যাটুটরি সিভিল সার্ভিস, এবং বলেছিলেন যে এই সিভিল সার্ভিসে হায়ার যে পোস্ট অর্থাৎ কগনেটেড পোস্ট, সেই কগনেটেড পোস্টে 6 ভাগের 1 ভাগ থাকবে ইন্ডিয়ান। তৎকালীন সময়ে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস সেখানে কগনেটেড পোস্টে শুধুমাত্র ইউরোপিয়ানরাই থাকতো, কিন্তু লিটন যে স্ট্যাটুটরি সিভিল সার্ভিস তৈরি করতে চেয়েছিলেন সেখানে কগনেটেড পোস্টে 6 ভাগের 1 ভাগ ইন্ডিয়ান থাকবে এটা বলেছিলেন। কিন্তু লিটনের এই প্ল্যান সাকসেসফুল হয়নি। এছাড়া আরেকটা কাজ লিটন করেছিল, সেটা হলো ব্রিটেন থেকে যে সমস্ত জিনিসপত্র ভারতে ইম্পোর্ট হতো সেই সমস্ত জিনিসপত্রের ওপর ভারতের ভাইসরয় ট্যাক্স তুলতো। এখন এই দেশীয় জিনিসপত্রের জায়গায় বিদেশি জিনিসপত্রকে বেশি করে প্রমোট করার জন্য লিটন ওই সমস্ত ইম্পোর্টেড জিনিসের ওপর ট্যাক্সের পরিমাণ কমিয়ে দেয়, কিছু কিছু জিনিসের ওপর ট্যাক্সের পরিমাণ 0 করে দেয়। তো এই হচ্ছে ওভারঅল লিটন সম্পর্কে সমস্ত কিছু। এরপরে 1880 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের ভাইসরয় পদে আসে রিপন। রিপন সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে বলবো।